নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ইউনূসের নিশানায় এবার বিএনপিও। গতকাল সোমবার ঢাকায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সরকারের অবস্থান জানা গিয়েছে। একটি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগ যে কর্মসূচি নিয়েছে, অর্থাৎ আপাতত যেটা লিফলেট বিলির কর্মসূচি, সেই কর্মসূচি আওয়ামী লীগকে করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ নিয়ে আজকে আর বিশদ আলোচনায় আমরা যাচ্ছি না, এবং শফিকুল আলম আওয়ামী লীগ যেদিন কর্মসূচি ঘোষণা করেছিল সেদিনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই কর্মসূচি সাবেক শাসক দলকে করতে দেওয়া হবে না। তার নানান ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন। আজকে আমাদের বিষয় বিএনপি। গতকাল মোহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, যে বৈঠকটি নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো ব্রিফিং করা হয়নি। সেই বৈঠকটি ছিল যমুনায়, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের যে সরকারি অফিস, সেইখানে বৈঠকটা ছিল দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে। পুলিশ, আনসার এবং আরো যারা যারা নিরাপত্তা বাহিনী, সেনা, তাদের কর্তারা সেই বৈঠকটিতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। এখন সেই বৈঠকে মোহাম্মদ ইউনূস দুটো তিনটে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেখান থেকে আমার আজকের বিষয় যে ইউনূসের নিশানায় বিএনপিও। যদিও ইউনূসের এই যে বিষয়টি নিয়ে যে মিডিয়াতে যে খবরগুলি এসছে সেটা মূলত আওয়ামী লীগ কেন্দ্রিক, অর্থাৎ ইউনূস সেখানে বলেছেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সম্পর্কে বলেছেন যে পতিত স্বৈরাচারের অনুচরেরা তারা বিপুল টাকা ছড়াচ্ছে এবং দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের বিশৃঙ্খলা মোকাবিলার জন্য নিরাপত্তা বাহিনীগুলিকে প্রস্তুত থাকতে হবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা সরকারের শীর্ষ মহল থেকে এইরকম একটি বার্তা দেওয়া কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এখন এইটাই খবরের মূল শিরোনাম হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ সম্পর্কে বা শেখ হাসিনা সম্পর্কে মোহাম্মদ ইউনূস কি বলেছেন। আমার যেটা মনে হয় যে ইউনূস আরো একটি কথা বলেছেন, যেখানে তিনি একটি দলের নাম উচ্চারণ করেননি, কিন্তু সেই দল সম্পর্কে তিনি কথাটি বলেছেন। মোহাম্মদ ইউনূস গতকাল নিরাপত্তা আধিকারিকদের বলেছেন যে সামনেই রমজান মাস আসছে, এই সময় নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, যে কোনো মূল্যে রাখতে হবে, এবং তার জন্য যে গুরুদায়িত্ব নিরাপত্তা বাহিনীগুলিকে পালন করতে হবে সেটি হচ্ছে তোলাবাজদের বিরুদ্ধে কঠোর হাতে তোলাবাজদের দমন করতে হবে। এখানে দমন মানে বোঝাই যাচ্ছে যে নির্বিচারে গ্রেপ্তার করা, তোলাবাজদের নিয়ে জেলে পোড়া বা থানা হেফাজতে আটকে রাখা, যাতে তারা জিনিসপত্রের দরদাম নিয়ে আর তোলাবাজি করতে না পারে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সরকারের দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা, তারা সাম্প্রতিককালে সাংবাদিক বৈঠক করে এবং নানানভাবে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে জিনিসপত্রের যে অগ্নিমূল্য, এই অগ্নিমূল্য হওয়ার কোনো যুক্তিসঙ্গত বা বাস্তবসম্মত কোনো কারণ নেই। অর্থাৎ এটা সরকারের অন্তত বাণিজ্য মন্ত্রক বা অর্থ মন্ত্রকের ব্যর্থতা নয়, এই ব্যর্থতার মূলত হচ্ছে তোলাবাজির কারণে। অতএব তোলাবাজিটা কাদের বন্ধ করার কথা, সেটা করার কথা স্বরাষ্ট্র মন্ত্রকের, অর্থাৎ যার অধীনে পুলিশ, আনসার এইগুলি আছে, এবং অবশ্যই প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে, যেটা সরাসরি মোহাম্মদ ইউনূসের অধীনে, অর্থাৎ সেনাবাহিনী প্রায় 6 মাসের বেশি হয়ে গেল, প্রায় 7.5 মাস হতে চললো, তারা কিন্তু ময়দানে আছে, মাঠে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে। এখন ইউনূস সেখানে খুব জোরালো ভাবে বলেছেন যে কোনো মূল্যে তোলাবাজদের দমন করতে হবে, জিনিসপত্রের দরদাম স্বাভাবিক রাখতে হবে। প্রশ্ন হচ্ছে তোলাবাজ কারা? বাংলাদেশের রাজনীতিতে যারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহল, তারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের মূল তোলাবাজ হচ্ছে দুটি পার্টি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বিএনপি, যাদের গোটা বাংলাদেশের সংগঠন আছে, জনসমর্থনও আছে। অবশ্যই একথা নয় যে তাদের জনসমর্থন নেই, বিপুল জনসমর্থনও আছে। দ্বিতীয় পার্টিটি হচ্ছে জামাতে ইসলামী। তাদের অত জনসমর্থন নেই, তাদের সাংগঠনিক ভিত্তি অতটা নয়, তারা যে একেবারে গোটা বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে আছে তা নয়, কিন্তু তারাও আছে। কারণ তারা এই যে সরকার চলছে, অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের বলতে গেলে জামাতে ইসলামী হচ্ছে অন্তরাত্মা, অর্থাৎ এই সরকারকে চালিত করছে জামাতে ইসলামী। তারা শক্তি যত ক্ষুদ্র হোক না কেন বা ছোট হোক না কেন, তারাই হচ্ছে এই সরকারের চালিকা শক্তি। স্বভাবতই বোঝা যাচ্ছে যে জামাতে ইসলামের ওপরে খুব একটা আঘাত আসবে না, আঘাতটা আসবে হচ্ছে মূলত বিএনপির ওপরে। আমার কাছে যা খবর সেটি হচ্ছে যে বিগত 1-1.5 মাস ধরে
ইউনূস সরকার থানা পর্যায় থেকে একটা তালিকা তারা তৈরি করে নিয়েছে যে কোন থানা এলাকাতে কোন কোন নেতা তোলাবাজিটা করছেন। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গাতে এখনো আওয়ামী লীগের লোকজন শক্তিশালী, তারা অতীতের মতো তারা এখনো তোলাবাজি, গুন্ডাবাজি, সিন্ডিকেট রাজ তারা তার মধ্যে যে নেই একথা নয়, খবরের কাগজে এই ধরনের খবরও প্রকাশিত হয়েছে। কিন্তু মূলত তোলাবাজিটা এই মুহূর্তে করে যাচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, খালেদা জিয়া, তারেক জিয়াদের দল। কারণ এই দল অত্যন্ত শক্তিশালী এবং তারা খোলা ময়দান পেয়ে গিয়েছে। তার কারণ তাদের যে প্রতিপক্ষ, মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ, যে বিষয়ে আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যে বিএনপির সবচেয়ে বড় বিপদ হচ্ছে এইটা যে আওয়ামী লীগ ময়দানে সক্রিয়ভাবে নেই, ফলে বিএনপির লোকেরা তারা একেবারে উপসী ছারপোকার মতন, মানে যাকে বলে খাবলে খাওয়ার মতো, তাদের আর তর সইছে না যে সরকারে আসব, নির্বাচন হবে, বিজয়ী হব, সরকার হবে, তারপরে সব শুরু হবে, এরকম তরও তাদের সইছে না। এবং কথা আমি বলেছিলাম যে এটা মূলত সমস্যাটা বিএনপির মাঝারি এবং নিচু স্তরের নেতা কর্মীদের নিয়ে। বিএনপির যারা জাতীয় স্তরের নেতা তারা কিন্তু সত্যি এখনো পর্যন্ত তাদের কারো বিরুদ্ধে এই ব্যাপারে আঙুল তোলার কোনো সুযোগ নেই। কিন্তু দলের সমস্যা তো দলেরই সমস্যা, এবং সমস্যাটা এমন জায়গায় গিয়েছে যে এই যে জানুয়ারি মাস সদ্য শেষ হলো, এই জানুয়ারি মাসে একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রিপোর্ট বলছে যে জানুয়ারি মাসে বাংলাদেশে 15 জন রাজনৈতিক সহিংসতায় মারা গিয়েছেন। এই 15 জনের মধ্যে 8 জন হচ্ছে বিএনপির কর্মী, এবং এই 8 জনের মধ্যে বিএনপির 5 জন মারা গিয়েছেন দলীয় কোন্দলে, অর্থাৎ নিজেদের মধ্যে মারামারি। এই মারামারি কিন্তু কেউ এমন নয় যে কেউ খালেদা জিয়া পন্থী, কেউ তারেক জিয়া পন্থী, কি কেউ রিজভী পন্থী, কি কেউ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুগামী। ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা হচ্ছে এলাকা দখল। অর্থাৎ যে যে এলাকা দখল নিতে পারবে সেই এলাকা লুটে পুটে খাওয়ার অধিকার তারই জন্মাবে। স্বভাবতই এলাকা দখল নিয়ে বিএনপিতে তুমুল অন্তর্কলহ, ভাতৃঘাতী, মারামারি, কাটাকাটি, খুন খারাপি কোনো কিছু বাদ যাচ্ছে না। পরিস্থিতিটা এমন যে বিএনপির জাতীয় নেতৃত্ব এখন বিভিন্ন জায়গাতে তাদের কমিটি ঢেলে সাজার ব্যবস্থা করছে, অর্থাৎ বর্তমান কমিটি ভেঙে দিয়ে তারা অ্যাডহক কমিটি তৈরি করছে। তার কারণ হচ্ছে যে এলাকায় এলাকায় দেখা যাচ্ছে যে স্থানীয় 2 নেতার অনুগামীদের মধ্যে মারামারি এবং সেখান থেকে খুন খারাপি হচ্ছে। এই যে কদিন আগে কুমিল্লাতে এক বিএনপির যুব নেতাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। ঘটনা হচ্ছে সেনাবাহিনী পিটিয়ে মারার ঘটনার ফলে সেটা মিডিয়াতে যত জোরালো ভাবে এসছে ততটা জোরালো ভাবে আসেনি ওই কুমিল্লাতে একই দিনে বিএনপির 2 গোষ্ঠীর মধ্যে মারামারিতে একজন খুন হয়েছেন। এখন আমি এত কথা কেন বলছি এই জন্যে যে মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন, অর্থাৎ তোলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, সত্যি যদি তিনি অনড় থাকেন তাহলে তাকে ব্যবস্থাটা নিতে হবে বিএনপির বিরুদ্ধে। প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে অগ্রসর হবেন কিনা। আমার কাছে যতদূর খবর এবং আমি যতটুকু রাজনীতি বুঝি তাতে আমার কাছে মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের পরবর্তী নিশানা বিএনপিও। শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগ নয়, খালেদা জিয়া, তারেক জিয়াদের বিএনপিও তার পরবর্তী নিশানা। এবং সেই জন্যেই একটা গুরুত্বপূর্ণ সময়কে বাছা হয়েছে। সেই সময়টা নানা কারণে গুরুত্বপূর্ণ। আমার নিজের কাছে যা খবর এবং আমি যতটুকু যা বুঝতে পারছি যে এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে অ্যাকশনটা শুরু হবে। কেন অ্যাকশনটা শুরু হবে? 7 ফেব্রুয়ারি ইউনূস সরকারের 6 মাস পূর্ণ হয়ে যাবে। এই 6 মাসে যদি ইউনূস সরকারকে রেটিং করতে হয়, অনেকেই 0 কম দিচ্ছেন। 0 হয়তো নয়, কেউ কেউ নিশ্চয়ই 1, 2 দেবেন, কিন্তু অধিকাংশ লোক 0 কম দিচ্ছেন। তার একটা বড় কারণ হচ্ছে 2টি কারণ, যেটাও আমি এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি, যে জিনিসপত্রের অগ্নিমূল্য এবং আইন শৃঙ্খলার চরম অবনতি, সেটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে এই সরকার কিন্তু আনপপুলার, এবং যেহেতু এই সরকার অনির্বাচিত সরকার, অর্থাৎ কোনো দলের সরকার নয়, স্বভাবতই এই সরকারের উপর কিন্তু মানুষের রাগটা আরো বেশি, যে এই সরকার একটা নির্দলীয় অবস্থান নিয়ে মানুষের দৈনন্দিন যে অভাব অভিযোগ সেগুলোকে অ্যাড্রেস করবে, এটা প্রত্যাশিত ছিল, কিন্তু সেটা হয়নি। তারা অনেক বেশি রাষ্ট্র সংস্কার নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এটা এখন মানুষের একটা বড় অভিযোগ যে দিন আনি দিন খাই যে সমস্যা, সেইটার থেকে অনেক বেশি হচ্ছে জাতীয় সংসদ কেমন হবে, সংবিধান কেমন হবে, এই সব বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার বেশি ভাবিত, যেটা আসলে একটি দলীয় সরকারের কর্মসূচি হতে পারত। যাই হোক, এখন এই সময়তে ইউনূস সরকারের কাছে একটা মস্ত বড় সুযোগ এসছে যে তাদের ভাবমূর্তিটাকে ফেরানো। ভাবমূর্তি কিভাবে ফেরে? অতীতে একাধিকবার দেখা গিয়েছে, আমি
একটি দুটি বারের কথা বলবো, এটা ভারতেও সত্যি, পৃথিবীর সব জায়গাতেই সত্যি, যে তোলাবাজ, সিন্ডিকেটবাজ এই সমস্ত লোকজনের বিরুদ্ধে বা কালোবাজারি যারা করে তাদের বিরুদ্ধে কোনো সরকার যদি সিরিয়াসলি ব্যবস্থা নেয়, সেই সরকারের ওপর মানুষ খানিকটা সদয় হয়, সেই সরকারের কিন্তু মানুষের কাছে তার জনপ্রিয়তা বা অ্যাকসেপ্টেন্স বাড়তে শুরু করে। আপনাদের নিশ্চয়ই বাংলাদেশের মানুষের তো খুব ভালো মনে থাকার কথা যে 2006-07 সালে সেখানে যে বা 7-8 পর্যন্ত সেখানে যে মানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, কেয়ারটেকার সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগের কোনো মানে বিরাম ছিল না। কারণ দুজন নেত্রী, দেশের দুজন বরেণ্য নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া, তাদেরকে ওই সরকার জেলে পুরেছিল। বিএনপি, আওয়ামী লীগের প্রচুর নেতা কর্মীকে তারা গ্রেপ্তার করেছিল। বাট এটা কিন্তু ওয়ান সাইড অফ দ্য স্টোরি, অর্থাৎ গল্পের এক দিক। আরেকটা দিক ছিল যে সাধারণ মানুষ তারা কিন্তু তুমুল মানে খুশি হয়েছিল এই জন্যে যে ওই একই সরকার এই তোলাবাজ, সিন্ডিকেটবাজ, কালোবাজারি, মাফিয়া এদের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান তারা নিয়েছিল। কঠোর অবস্থান নেওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে খানিকটা স্বস্তি ফিরেছিল। এটা ঠিক যে এই ধরনের অভিযান যখন শুরু হয় তখন অনেক সময় দেখা যায় যে মুড়ি মুড়কির একদর করে ফেলা হয়, তার ফলে অনেক নিরীহ মানুষও কিন্তু হেফাজতে গিয়েছেন, তখন গ্রেপ্তার করা হয়েছে তাদের। কিন্তু সামগ্রিকভাবে সরকারের অ্যাকশনে সাধারণ মানুষ খুশি ছিল। বিএনপি, শেখ হাসিনা তাদের সময়তে এই ধরনের অভিযান হয়েছে, সাময়িক হয়েছে, লম্বা 1.5-2 বছর ধরে হয়েছে, এরকম নজির খুব একটা নেই, কিন্তু হয়েছে। এবং যখনই সেটা করেছে সরকারের মুখ উজ্জ্বল হয়েছে। এখনো আমি যেটা বুঝতে পারছি, আমার কাছে যেটা খবরও বটে, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এইরকম একটি সময়ের তারা অপেক্ষা করছিল। সময়টা কখন না, যখন রমজান মাসের ঠিক এগিয়ে এসছে রমজান মাস, এবং যখন গরম পড়তে শুরু করেছে, মানুষের আরো নানাবিধ সমস্যা তৈরি হবে, এই রকম একটা সময় মানুষের মনে কিছুটা আস্থা অর্জনের জন্য অন্তর্বর্তী সরকার এই অভিযান শুরু করবে। এবং এই অভিযান যদি তারা অনেস্টলি করে, তাহলে আওয়ামী লীগ নয়, তাদেরকে জেলে পুরতে হবে বিএনপির নেতা কর্মীদের, যারা জায়গায় জায়গায়, এলাকায় এলাকায় তোলাবাজি করে বেড়াচ্ছে। এখন যে কথা বলছিলাম যে অন্তর্বর্তী সরকার কেন এটা করবে এই জন্যে, একটা তো কারণ বললাম যে সরকার আনপপুলার, চূড়ান্তভাবে আনপপুলার। দ্যাটস ওয়াই সরকার চেষ্টা করবে কিছুটা অন্তত ভাবমূর্তি উজ্জ্বল করার, এবং এই ধরনের অ্যাকশন হলে পরে মানুষ খুশি হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে একজন নামী সাংবাদিক তিনি ইউনূসের যে ইন্টারভিউ করেছেন, সেখানে তিনি সরাসরি প্রশ্ন করেছিলেন যে সরকারের কি চোখ কান নেই, সরকার কি দেখছে না কিভাবে সিন্ডিকেট রাজ হচ্ছে। ইউনূস একটু হালকা চালে উত্তর দিয়েছিলেন যে সরকারের বোধহয় দৃষ্টিশক্তি কমে গিয়েছে। কিন্তু গতকাল তিনি যে ব্রিফিংটা করেছেন নিরাপত্তা বাহিনীকে, সেখানে কিন্তু তিনি স্পষ্ট বোঝাতে চেয়েছেন যে সরকারের দৃষ্টিশক্তি আছে, সরকার এবার যা দেখার, অর্থাৎ সাদাকে সাদা দেখবে, কালোকে কালো দেখার চেষ্টা করবে। আমরা জানি না ফাইনালি তাই হবে কিনা, কিন্তু পরিস্থিতি সেদিকে গড়াচ্ছে বলে আমার মনে হয়। আরো একটা কারণ আছে যেটা বলছিলাম, যে কেন সরকার এই ব্যবস্থাগুলো নেবে। আপনারা অনেকেই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হওয়ার কথা, ঘোষণা হওয়ার কথা, সেটাও এই মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে ঘোষণা হয়ে যাবে। এবং সেই দলটা যে ইউনূসের মস্তিষ্ক প্রসূত, বা ইউনূস যে সেই দলটার জন্য তুমুল মানে পরম আকাঙ্ক্ষা করে বসে আছেন, সেটাও কিন্তু সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি বলেই দিয়েছেন যে কেন ছাত্রদের দলটা দেশে জরুরি। এখন এই দলটা যখন ময়দানে নামবে, সেই দলের সরকারি প্রতিনিধি কিন্তু অন্তর্বর্তী সরকার, কারণ সেই সরকারে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে 3 জন সমন্বয়ক, তারা এই সরকারের উপদেষ্টা। ফলে এই সরকার যদি মানুষের মনে খানিকটা আস্থা তৈরি করতে পারে, সেটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের যে নতুন দল হবে তাদের জন্য হয়ে যাবে প্লাস পয়েন্ট, তাদের জন্য হয়ে যাবে বড় প্লাস পয়েন্ট। স্বভাবতই বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটা রাজনৈতিক বাস্তবতা বা প্রশাসনিক বাস্তবতা বলা চলে, বা জরুরি পরিস্থিতি। কারণ তাহলে এক ঢিলে অনেকগুলি পাখি মারা যাবে। আরো একটি বড় কারণ আছে, সেটি হচ্ছে যে আগামী কয়েক মাস যে পরিস্থিতি হতে যাচ্ছে সেটা নিয়েও সরকার খুব চিন্তিত। প্রথমত যেটা আমি বলছিলাম যে রমজান মাসের সময়তে জিনিসপত্রের দরদাম ঠিক রাখাটা, এটা যে কোনো সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং যে কোনো সরকার তার জন্য পদক্ষেপ করবে। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে শুধুমাত্র যোগান স্বাভাবিক থাকলে হবে না, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, চাঁদাবাজি এইগুলো বন্ধ করতে হবে। চাঁদাবাজি যদি বন্ধ না হয় তাহলে কিছু করার উপায় নেই।
আরো যে কারণটি, তৃতীয় কারণটি আমি বলি, সেটি হচ্ছে যে এবার শীত বিগত অনেক বছরের তুলনায় খানিক প্রলম্বিত, অল্প বেশি, একটু বেশি সময় আছে এখনো পর্যন্ত। বাংলাদেশের সব জায়গা থেকে শীত চলে যায়নি। এর ফলে যেটা হচ্ছে, বাজারে জিনিসপত্রের দাম খানিকটা সহনীয়। অর্থাৎ সবজি, শীতের সবজি যতদিন বাজারে পর্যাপ্ত পরিমাণে থাকে ততদিন পকেট অনেক সহনীয় থাকে, আমরা সবাই জানি। এবং আমাদের এই উপমহাদেশে শীতের সবজির বিপুল উৎপাদন হয়, সব জায়গাতেই হয়। ফলে মানুষ অনেক জিনিস এখন অনেকটা সস্তায় কিনতে পারছেন, এইটা একটা বড় পরিস্থিতি। কিন্তু মিড ফেব্রুয়ারি থেকে যে সমস্যাটা দেখা দেবে সেটি হচ্ছে যে বিদ্যুতের চাহিদা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এসি চলতে শুরু করবে, পাখা চলতে শুরু করবে, যেগুলো শীতে প্রয়োজন ছিল না। সেই পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ দেওয়া কিন্তু সরকারের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কারণ গত বছর আগস্টে যখন এই সরকার ক্ষমতায় এসে, তারপর বাংলাদেশের মানুষ যে সমস্যায় সবচেয়ে বেশি ভুগেছে সেটি হচ্ছে বিদ্যুতের সমস্যা। ঘন ঘন লোডশেডিং, এই বিজলি এই আছে তো এই নেই, এই পরিস্থিতি কিন্তু আগামী 15ই ফেব্রুয়ারির পর থেকে আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে সবজির দামগুলি এখন যা আছে, মিড ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সেগুলির দাম চড়তে শুরু করবে। যত গরম পড়বে তত সবজির উৎপাদন কমতে শুরু করবে, এবং তার ফলেও কি হবে, জিনিসপত্রের দাম আবার মাত্রা ছাড়া হবে। ফলে একটা খুবই অসহনীয়, খুবই খারাপ পরিস্থিতি সরকারের জন্য অপেক্ষা করছে আগামী 1.5-2 মাসের মধ্যে। অর্থাৎ যখন আবার দ্রব্যমূল্য নিয়ে তুমুল অশান্তি তৈরি হবে, মানুষ ক্ষিপ্ত হয়ে থাকবেন। এবং এইরকম পরিস্থিতিতে যেটা হয় যে এই যে খুচরো আইন শৃঙ্খলার সমস্যা, চুরি, ছিনতাই, ডাকাতি, এইগুলি বেড়ে যায়। আমি এর আগে ভিডিওতে বলেছি যে বাংলাদেশের আর্থিক পরিস্থিতিটা কেমন সেটা বোঝা যায় সাম্প্রতিক যদি অপরাধের চিত্র দেখা যায়, সেই অপরাধের চিত্র থেকে কিন্তু আর্থিক পরিস্থিতিটা বোঝা যায়। সেটি হচ্ছে যে অনেক বন্ধ হয়ে যাওয়া অপরাধ আবার ফিরেছে। মুরগি চুরি, হাঁস চুরি, গরু চুরি, বাছুর চুরি, এই যে জিনিসগুলো, বা জানলা দিয়ে হাত বাড়িয়ে ভেতর থেকে জামা কাপড় নিয়ে নেওয়া বাড়ির গৃহস্থ বাড়ি থেকে, এই যে ছোটখাটো অপরাধগুলো কেন ফিরেছে, তার কারণ যারা এই অপরাধগুলো করছে তারা হয়তো হ্যাবিচুয়াল ক্রিমিনাল নয়, তারা হয়তো পরিস্থিতির চাপে, অর্থাৎ রোজগার নেই, কারখানা বন্ধ, চাষবাসের একটা অকাল চলছে, সার নেই, আরো অনেক কিছু সমস্যা, ফলে তারাও এখন এই ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে। আগামী দিনটাতে কিন্তু 1.5-2 মাসের মধ্যে এরকম একটা বড় খারাপ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়তে চলেছে, যার ধাক্কা এই অন্তর্বর্তী সরকারকে সামলাতে হবে। কারণ ইউনূস তো ঘোষণা করেছেন যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনটা হবে হয় ডিসেম্বরে, 2025-এর ডিসেম্বর, নয়তো 2026-এর জুনে। তার মানে প্রায় 1.5 বছর এই সরকারকে কিন্তু পরিস্থিতি সামলাতে হবে। যে কারণে তিনি বলেছেন যে এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালের বৈঠকে তিনি এ কথাটিও বলেছেন যে এই বছরটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে তিনি নিরাপত্তা বাহিনীকে অনেক বেশি সজাগ থাকতে বলেছেন, এবং এই শব্দটি খুব তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। কি যুদ্ধ হবে আমরা জানি না, কোন পরিস্থিতি হবে আমরা জানি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে গতকাল তিনি মুখে শব্দটি বলেননি, কিন্তু অনুচ্চারিত থাকলেও এটা স্পষ্ট যে খালেদা জিয়া এবং তারেক জিয়ার দল, তারা কিন্তু এবারে তার নিশানা হতে যাচ্ছে। এবার এই ব্যাপারে তিনি কতদূর অগ্রসর হবেন, বিএনপি নিজেদের সংযত করবে কিনা, বিএনপি কতটা গর্জন করবে প্রতিবাদে, সেগুলি আগামী দিনে দেখার। কিন্তু ইউনূস আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনাকে দমন করা, তার পার্টিকে দমন করার পর এবার পরবর্তী নিশানা কিন্তু বিএনপি। অর্থাৎ ঘুরে ফিরে বাংলাদেশের রাজনীতিতে বহু চর্চিত, বহু কথিত সেই -2 ফর্মুলা আস্তে 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 ফিরছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, এই কথাটা সরকারের তরফে না বলা হলেও সরকারের কর্মকাণ্ড থেকে স্পষ্ট। যদি তাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়া হয়, তাহলেই তো আওয়ামী লীগকে নির্বাচন থেকে মাইনাস করে দেওয়া যায়। এখন যেটা হবে, বিএনপি মাইনাস হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। অর্থাৎ এই দলকে এমন ভাবে তার তাদের যে ভাবমূর্তি যেভাবে বিনষ্ট হয়েছে, এবং সেইটা যদি ইউনূস সরকার অ্যাকশন নিতে শুরু করে, তাহলে এই বিনষ্ট আরো বেশি মারাত্মক পরিস্থিতির দিকে দলকে টেনে নিয়ে যাবে। ফলে বিএনপি নির্বাচনে তাদের কাঙ্ক্ষিত ফল করতে পারবে কিনা, তারা যে প্রত্যাশা করে বসে আছে যে আগামী দিনে তারা বাংলাদেশের সরকার চালাবে, এই আকাঙ্ক্ষা পূরণ নাও হতে পারে। ফলে বিএনপি হয়তো মাইনাস হয়ে যাবে নির্বাচন অর্থাৎ একটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে। ফাইনালি যেটা হতে পারে সেটি কিন্তু -2, অর্থাৎ
মাইনাস হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ, মাইনাস খালেদা জিয়া, তারেক জিয়া অ্যান্ড বিএনপি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।